পরিমণি নিজের চালে নিজেই ফেসে গেছে। পরিমণির আয়ের উৎস কি? পরিমণির বাসা ভাড়া থেকে চলে? পরিমণির কোনো সিনেমা তেমন হিট হয় নাই। তারপরে পরিমণির একটা পাল্লক্কা বাচ্চা আর একটা হলো নিজের বাচ্চা। এই দুইটা বাচ্চা নিয়ে পরিমণি কিভাবে চলাফেরা করে? আসলে পরিমণির এই আয়ের উৎস কি? পরিমণির আয়ের উৎস একটাই, বাংলাদেশের শিল্পপতিদেরকে এবং বাংলাদেশের বিগ বিগ মানুষদেরকে স্বীকার করা এই পরিমণির কাজ। এই বাংলাদেশের মানুষদের অর্থ এবং পকেট কাটা, এটা পরিমণির কাজ। পরিমণি 2021 সালে ভোট কালাপের ঘটনায় নিজেও ফেসে গেছে, অপরকেও ফাঁসাইয়া দিছে। কারণ কথায় আছে, জামাই থাকলে কামাই লাগে না, কিন্তু পরিমণির তো জামাই নাই, কামাই থেকে আসে? পরিমণির আয়ের উৎস কোন জায়গার থেকে আসে? 5 বছর ধরে আমি ব্যাংকে জব করেছি। এই ব্যাংকে জব করে যখন আমি দেখছি আমি গ্রাহকের সেবা দিচ্ছি, তাদের সন্তুষ্টি যখন তারা আমার সামনে প্রকাশ করছে, কিংবা আমার অফিসের ম্যানেজারকে বলছে যে আপনার এই কলিগ কিংবা অমুক অফিসার খুব ভালোভাবে আমাদের সেবাটাকে দিচ্ছে, এই অ্যাপ্রিসিয়েশন গুলো যখন আমি পাচ্ছি, তখন আমার কাছে মনে হয়েছে আমি যদি একটা ডেস্ক সামলাতে পারি, তাহলে আমি কেন রাষ্ট্রে আরো অনেক মানুষের সেবা দিতে পারবো না। ঠিক সেই চিন্তা ভাবনা থেকে কিন্তু আমি আবার আমার আইন পেশা থেকে চলে আসি, কোর্টে যাই। অনেক প্রথম যে টাকাটা আমি পেয়েছিলাম, আমার সিনিয়র আমাকে যে টাকা দিয়েছিল, জানো তুমি না কত? 50 টাকা আমাকে দিয়েছিল। সারা দিন পরিশ্রম করেছি, আমার হাতে দিন শেষে উনি আমাকে 50 টাকা সম্মানই দিয়েছিলেন। ওটা আমার কাছে অনেক ভালো একটা গর্বের ছিল যে এটা আমার নিজের উপার্জন। কিন্তু এর আগে কিন্তু আমি ব্যাংকে কিন্তু আমি আমার স্যালারিতে অনেক টাকা ইনকাম করেছি, কিন্তু আমার মনে হচ্ছে না আমি আমার সঠিক পেশায় এসে যদি 50 টাকা পাই একজন জুনিয়র হিসেবে সিনিয়রের কাছ থেকে, এই 50 টাকা হবে আমার সবচেয়ে বড় শক্তি। ওই 50 টাকা এখনো আমার কাছে আছে। এর পরবর্তীতে আমার মনে হলো যে শুধু আইন পেশার থেকে মানুষের সেবা করা যাবে না, আমি বৃহৎ পরিসরে মানুষের সেবা করতে চাই। তখন আমি ঠিক করলাম যে আমি আইন পেশার পাশাপাশি আমি রাজনীতি করব, যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি অনেক মানুষের পাশে কথা বলতে পারবো, অধিকার নিয়ে কথা বলতে পারবো, নির্যাতিত নিপীড়িত মা বোনের পাশে দাঁড়াতে পারবো। তারপর আমি চলে আসি রাজনীতিতে। এই দীর্ঘ রাজনীতির পথটাও কিন্তু আমার জন্য স্মুথ ছিল না। হ্যাঁ, আমাকে জেল 3 বার আমাকে জেলে নিক্ষেপ করা হয়েছে। 3 মাস করে প্রথম জেলে ছিলাম ফ্যাসিবাদের সময়। দ্বিতীয় ধাপে যখন আমাকে আবার গ্রেফতার করা হলো, কন্ডেম সেলে রাখা হয়েছিল। সেই কন্ডেম সেলটা ছিল ফাঁসির কাস্টের আসামি যারা, তাদের জন্য নির্ধারিত। সেখানে আমাকে 3 মাস রাখা হয়েছে। দেখো, আমার এই পথ চলাগুলোতে আমার ফ্যামিলির সহযোগিতা আমি পেয়েছি। আবার আমি আমার সন্তানকে ছোটবেলা থেকে এমন ভাবে তৈরি করেছি যাতে করে ও কারোর উপর নির্ভর না হয়। কারণ আমার সন্তান যেন অন্যের উপর নির্ভর হলে তখন অনেকে বিরক্ত হলেও তাকে কিছু কথা বলতে পারে, তখন ওর মেন্টাল এক ধরনের ট্রমা সৃষ্টি হতে পারে। যার কারণে আমি ওকে এমন ভাবে তৈরি করেছি ছোটবেলা থেকে ও নিজের চুলটা নিজে বাঁধতে পারে, নিজের কাজগুলো নিজে করতে পারে, নিজের ব্যাগ নিজে গোছাতে পারে। ইভেন কি আমার মেয়ে একদম যখন 7 বছর বয়স, তখন থেকে সে রান্না করতে পারে। অনেক গল্প কিন্তু আমার জীবনে আছে, সে কথাগুলো এখন নাই বা বললাম, তাই না? কিন্তু প্রত্যাশার জায়গা থেকে কখনো কিছু পাবো না, তোমরা লক্ষ্য থেকে কখনো বিচ্যুতি হওয়া যাবে না। আমাদের মাথায় নিতে হবে আমরা আগে নিজের পায়ে দাঁড়াবো, নিজের সক্ষমতা অর্জন করব, তারপরে আমাদের বৈবাহিক জীবনের কথা আমরা ভাববো। আর একটা জীবনে বিয়ে যদি হয়ে যায় একটা মেয়ের জন্য বাধা, তাহলে একটু পরেই হোক না সেটা, তাই না?
আমরা আগে আমাদের নিজেদেরকে প্রস্তুত করি, আগে আমরা আমাদের সক্ষমতা দিয়ে প্রমাণ করি বিশ্বে যা কিছু মহান চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আজকে তোমরা যারা আছো, তোমরা আমাদের আগামীর ভবিষ্যৎ। তোমাদের আগামীর পথ চলা যেন আরো সুন্দর হয়, সুদৃঢ় হয়, এবং প্রত্যেকটি সেক্টরে তোমরা যেন সুনামের সাথে নিজের যোগ্যতা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো, আমি সেই শুভকামনা তোমাদের প্রতি রাখছি। ঈশ্বর যেন তোমাদের সকল স্বপ্ন পূরণ করতে সহায়তা করে। আর একটা বিষয়, সবসময় নিজের ডিগনিটি বজায় রাখবা। সম্মান কিন্তু কেউ কাউকে দেয় না, নিজের সম্মান নিজেকে ধরে রাখতে হয়। কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে তোমাদের সাথে কথা বলে, কেউ যদি তোমাকে ব্যক্তি আক্রমণ করার চেষ্টা করে, সেখানেই প্রতিবাদ করে তুলতে হবে, সেখানেই প্রতিবাদ করে তুলতে হবে। কারণ অনেক সময় হয় কি, পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় নারীরা অনেক অবহেলিত হয়, এবং নারীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা এক ধরনের নীতি কিংবা প্রচলিত একটা প্রথা হিসেবে দাঁড়িয়েছে এই সমাজে। সেই প্রথা আমাদেরকে ভাঙতে হবে। পারবো না আমরা ভাঙতে? কি চাও তোমরা ভাঙতে চাও? হাত তুলো তো দেখতে, কে কে চাও সাহস করে। হ্যাঁ, আমাদের ওই প্রচলিত প্রথা ভেঙে দিতে হবে। আমাদের লজ্জাকে ভেঙে দিয়ে আমাদেরকে দাঁড়াতে হবে সমাজের সেবায়, মানুষের সেবায়, এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। আমার উদাহরণ দিয়েছেন এক আপা। আমি তো বলবো এখানে আমাদের অধ্যক্ষ যিনি আছেন মাহমুদা আপা, তিনি একজন বিশাল বড় উদাহরণের অধিকারী, যিনি একজন শিক্ষিকা হয়ে একটা প্রতিষ্ঠান চালিয়েছে, নিজের 3 সন্তানকে, কন্যা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করেছে, যারা কেউ এখনো বিদেশের মাটিতে নিজের যোগ্যতা অনুসারে কাজ করছে, আবার দেশেও তাদের অবস্থান ধরে রেখেছে। যিনি স্বামী হারিয়েছে, কিন্তু তার চলার পথে কোনো বাধা তিনি তৈরি হতে দেন না। তিনি স্বমহিমায়, স্বগর্বে, সম্মানের সাথে তিনি তার কাজ করে যাচ্ছে। এভাবে করে আমাদের একজনের হাত ধরে আরেকজন আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমি তোমাদের উদ্দেশ্যে বলবো, তোমাদের জন্য, তোমাদের